দেশের মার্কেটে কিন্তু একটার পর একটা অফিসিয়াল ডিভাইস লঞ্চ হয়ে যাচ্ছে, বিশেষ করে অ্যারাউন্ড 20 প্রাইস পয়েন্টে, এবং সেই ধারাবাহিকতায় ভিভো কিন্তু বাংলাদেশ মার্কেটে নতুন আরেকটা ডিভাইস লঞ্চ করে দিল, তাদের ওয়াই সিরিজের Y29 বাংলাদেশ মার্কেটে 3টা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6 128GB, 8 128GB, 8 256GB ভ্যারিয়েন্ট। ওয়াই সিরিজের ডিভাইসগুলো আমরা জানি ভিভো নিয়ে আসে মোটামুটি ওই মিড রেঞ্জ প্রাইস পয়েন্ট বা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের কাস্টমারদেরকে টার্গেট করেই। এই ডিভাইসটার স্পেশাল কিছু জায়গা আছে, লাইক এটাতে 6500 mAh ব্লু ভোল্ট ব্যাটারি দিচ্ছে, যাকে চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াটের চার্জিং সিস্টেম, যেটা ওর প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু একটু ইউনিক অবশ্যই। অন্যদিকে এন্টি ড্রপ আর্মোর ডিজাইন নাকি ওরা দিয়েছে, যার ফলে এই ফোনটা বেশ ডিউরেবলও হচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু ইউনিক বিষয় আছে এটাতে অবশ্যই, তবে সব যে ভালো এমনটা তো হওয়ার কথা না। হ্যাঁ, কমতির জায়গা তো অবশ্যই আছে, সো ওগুলোই আমরা ফাইন্ড আউট করবো আজকের ভিডিওতে। এই ডিভাইসটার প্রি অর্ডার চলবে কিন্তু 20 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 25 ফেব্রুয়ারি হতে 3 মার্চ পর্যন্ত ফার্স্ট সেল চলবে। তো যারা প্রি অর্ডার করবে তারা আবার সাথে এক্সট্রা গিফটও পেয়ে যাবেন, যেমন রিরো B10 নামক একটি আপনি নেক ব্যান্ড পেয়ে যাচ্ছেন ফ্রিতেই এর সাথে। দেশের মার্কেটে 2টা কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় এই ডিভাইস, নোবেল ব্রাউন এবং এলিগেন্ট হোয়াইট। এটা হচ্ছে নোবেল ব্রাউন। তো ডিভাইসটা হাতে নিয়ে খুব সলিড টাইপের একটা ফিল পাবেন আপনি অবশ্যই, এবং একটু বাল্কিও ফিল দেবে, কারণ ওই যে 6500 mAh ব্যাটারি তো রয়েছে এর মাঝে। যদিও এই ফোনটার থিকনেস কিন্তু খুব বেশি না, এবং এটার বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটা তো প্লাস্টিক রয়েছে, তবে ম্যাট ফিনিশ হওয়াতে এখানে ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস কম বসে, গ্লাস টাইপের একটা ফিল দেয়। আর ক্যামেরা মডিউলের ডিজাইনটা একটু ডিফারেন্ট দেখছি, যেখানে 2টা ক্যামেরা তো রয়েছে এবং ফ্ল্যাশ লাইটস, বাট এটার উপরে হাত পড়লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মোটামুটি ভালোই বসে। প্রয়োজনীয় পোর্টস বাটন প্রায় সব কিছু থাকলেও নেই 2টা জিনিস, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো এই ডিভাইসটাতে খুব সহজে চাইলেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা বোধহয় ওরা দিতে পারতো, যেটা থাকা উচিত ছিল এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস অনুযায়ী। অন্যদিকে এটাতে রয়েছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাইড মাউন্টেড, পজিশন ওকে আছে, এবং এটা প্রত্যেকবারই একুরেট রেজাল্ট দিচ্ছে, ফার্স্ট কাজ করছে আর কি, মানে আনলক করছে আর কি। তবে এর ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে এই ব্যাপারটা আমি ক্লিয়ার হতে পারিনি। এটা মোটামুটি শক্ত তো, কারণ কয়েকবার আমি ফেলেছি বাট ভাঙেনি, তারপরও আপনারা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতেই পারেন। আর এর ডিসপ্লে সাইজ হলো 6.68 ইঞ্চ, যা IPS LCD প্যানেল। এখানে 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 1000 নিটস ব্রাইটনেস রয়েছে। এখন এই ব্রাইটনেসের ব্যাপারটা ইনডোরে তো ভালো রেজাল্ট দিচ্ছেই, বেশ ভালো ব্রাইটনেস পাবেন। আউটডোরে ডিরেক্ট সানলাইটও আপনি ব্যবহার করতে পারবেন নর্মালি যখন ইউজ করছেন, কিন্তু ছবি তুলতে গিয়ে মনে হলো আরেকটু ব্রাইটনেস হলে ভালোই হতো, মানে কিছুটা স্ট্রাগল করতে হয়েছে আর কি। আর ডিসপ্লে টাচ রেসপন্স ভালো, কালার রিপ্রোডাকশনও ভালো। এখন এইটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস, এটার বেস ভ্যারিয়েন্ট যেটা 20,000 টাকায় পাওয়া যাচ্ছে, যেমন 19,999 টাকায় 6 128GB ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। এই প্রাইস পয়েন্টে আমার IPS নিয়ে কোনো কমপ্লেন নেই, কারণ IPS এর প্রতি আমাদের অনেকেরই একটা অন্যরকম ভালোবাসা আছে, গ্রিন লাইন তো পড়ে না, ওই জায়গায় আমি মেনে নিচ্ছি। যদিও বা এই প্রাইস পয়েন্টে এসেই আমরা এখন অ্যামোলেড পেয়ে যাই, আবার কার্ভ প্যানেল রয়েছে, ফুল HD প্লাস 120 Hz। তো সেই জায়গায় এসে এই ফোনটার ডিসপ্লেতে আমরা HD প্লাস রেজলিউশন দেখছি, এইটা আসলে কোনোভাবেই মানানসই হলো না। বিশেষ করে যখন কিনা এর হাইয়েস্ট ভ্যারিয়েন্ট আপনি কিনছেন 23,999 টাকা দিয়ে, মানে 24,000 টাকায়, ওইটা আসলে মেক সেন্স করেন না। IPS নিয়ে কমপ্লেন আমি করলাম না, বাট ফুল HD প্লাস অবশ্যই থাকা উচিত ছিল। ভিডিও দেখার ক্ষেত্রে ইউটিউবে গিয়ে আমরা দেখছিলাম সর্বোচ্চ আমরা ফুল HD প্লাসে দেখতে পাচ্ছি। সো এটা আপনি যখন খুব কাছ থেকে ব্যবহার করবেন আপনার কাছে ওই রেজলিউশনের একটা ব্যাপার ম্যাটার করবে আর কি, মানে ঘাটতি মনে হবে আর কি। তবে একটা বিষয় কি, যে ফোনগুলোতে HD প্লাস রেজলিউশনের প্যানেল থাকে ওরা আবার ওই প্রসেসরের উপরে প্রেশারটা একটু কম দেয়, তো এই ফোনটা স্মুথ একটা রেজাল্ট দিচ্ছে। তবে এটাতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 685, এবং যা 6 nm একটি প্রসেসর, র্যাম রয়েছে ওই যে বললাম 8 এবং 6GB, LPDDR4X এর র্যাম, eMMC 5.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। eMMC এখনকার দিনে তো বিলুপ্ত প্রায়। এখন এদিকে প্রসেসরটা একেবারে বেসিক একটা প্রসেসর রয়েছে এখানে, আর অন্যদিকে স্টোরেজ টাইপটাও আর একটু উন্নতির দরকার ছিল। তবে হয় কি, রেগুলার ইউসেজে পারফরমেন্স মোটামুটি ভালো দিচ্ছে, কারণ ভিভোর ফান্টাস OS যে ইউআইটা কিন্তু ভরসা করার মতো একটা ইউআই, এবং লং রানেও এদের ইউআই একটা ভালো পারফরমেন্স দেয়, কোনো ধরনের বাগ, হাতি, ঘোড়া এগুলোর দেখা নর্মালি পাওয়া যায় না। সুতরাং অপটিমাইজেশন ভালো, যে কারণে একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু লেটেস্ট অপারেটিং সিস্টেমে রান করছে, Android 15 এবং ফান্টাস OS 15-এ। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আছে, কখনো ল্যাগ, হ্যাংয়ের দেখা আমি পাইনি এতে, বা ফ্রিজ হয়ে আছে, অন অফ হচ্ছে, রিস্টার্ট করছে, এ জাতীয় প্রবলেম পাইনি। 8GB র্যাম ভ্যারিয়েন্ট হলে আপনি র্যাম ম্যানেজমেন্টটা মোটামুটি ভালো পাবেন। আসলেই ওর ইউআই র্যাম ম্যানেজমেন্ট ভালো করা ট্রাই করছে। তবে ভাই, এই প্রসেসরের তো একটা দৌরত্ব আছে, ওর উপরে তো যাইতে পারবে না। এখন আপনি ডে টু ডে টাস্কগুলো দেখবেন যে ঠিকভাবে সামলাতে পারছে, বাট হেভি টাস্কিং, ভারী ভারী অ্যাপ কিংবা আপনি গেমিং, এগুলো কিন্তু আবার আশা করতে পারেন না। যদি আপনি এই ধরনের ইউজার হন, লাইক
আপনার রেগুলার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করতে হয়। আপনি হয়তো বিভিন্ন ব্যাংকিং অ্যাপ ইউজ করছেন বা নিত্য প্রয়োজনীয় টুকটাক যে অ্যাপগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করছেন আর কি, তাহলে দেখবেন এটা ভালোভাবে সামলাতে পারছে। কিন্তু যদি এমনটা হয় না আমি গেমিং করব, আমার মানে গেমিংটাও আমার একটা মেইন প্রায়োরিটির মধ্যে আছে, তাহলে কিন্তু এই প্রাইস পয়েন্টেই এর থেকে বেটার প্রসেসরযুক্ত স্মার্টফোন রয়েছে, সেগুলো বরং আপনার জন্য দেখা উচিত হবে। তবে এই ফোনটা না গরম হয় না, হালকা ওয়ার্ম হয়। এটাতে মোটামুটি মানে যতটুকু প্রেশারও নিতে পারে, অ্যাটলিস্ট আমরা দিয়ে দেখার ট্রাই করেছি, এই ফোনটা গরম হয় না। আর ব্যাটারিও খুব কম বার্ন করে কয়েকটা কারণে। ফার্স্ট অফ অল প্রসেসরটা 6nm, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এর ডিসপ্লেটা HD+ রেজোলিউশনের। এখন গেম কি একেবারেই চলবে না? হ্যাঁ, 2D টাইপের গেমগুলো তো চলছে অবশ্যই, সেগুলো খেলে আপনি সময় পার করতে পারবেন। আবার ফ্রি ফায়ারের মতো গেমও এখানে চলছে। লোয়েস্ট সেটিংসে আপনি একটা প্লেয়েবল রেজাল্ট পাবেন, লং টাইমও তখন দেখবেন বেটার রেজাল্ট দেয়। তবে ওই যে যদি গেম খেলতে চান লং টাইমও, দেখবেন হ্যাঁ আপনাকে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে লং রানে গিয়েও। পারফরমেন্স সেকশনে আমার মন্তব্য হলো এই ফোনটাতে যদি MediaTek Helio Z99 বা Z100 মতো প্রসেসর থাকতো, তাহলে আমরা মানে বোথ সাইড কভার করতে পারতাম, লাইক রেগুলার ইউসেজ, অন্যদিকে গেমিং টেমিং, সেটা বরং ভালো হতো। আর UFS স্টোরেজ টাইপটা যদি হতো তাহলে আর একটু স্পিড পাওয়া যেত, যখন কিন্তু আমরা কোনো একটা ডেটা ট্রান্সফার করছি বা কপি টপি করছি। রেগুলার ইউসেজে ওইটাও আসলে কাজে লাগে। আচ্ছা, এরপরে যদি ক্যামেরাতে আসি, এই ফোনটার রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 2 মেগাপিক্সেল আরেকটু শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। টু বি ভেরি অনেস্ট, ভিভোর এই স্মার্টফোনটা ক্যামেরাতে এসে ভালো রেজাল্ট দিচ্ছে। যখন কিনা আপনি 20K প্রাইস পয়েন্টে হিসাব করছেন বা কম্পেয়ার করছেন, তখন এটার মেইন শুটার কিন্তু আশানুরূপ একটা রেজাল্ট দিতে পারছে, ব্রাইট টাইপের ছবি দিচ্ছে এবং ডাইনামিক রেস হ্যান্ডেলও প্রাইস পয়েন্ট অনুযায়ী আমি বলবো স্ট্যান্ড আউট করতে পারছে ঠিকভাবেই। অন্যদিকে ডিটেলও ভালো পেয়েছি, এমনকি একটু জুম করে নিয়েও চাইলে এর ছবি ব্যবহার করতে পারবেন। হেভি হাইলাইটের মধ্যে আমি এটা দিয়ে ছবি তুলে দেখেছি, যে জায়গাগুলোতে এই কম দামি স্মার্টফোনগুলো হিমশিম খায় সেইখানে কিন্তু ভালোই ক্যালকুলেশন করছে। লাইক একদম হেভি রোদের মাঝে তোলা হয়েছিল এই ছবিগুলো, বাট ভালোই কিন্তু ব্যালেন্স করা ট্রাই করছে, এক্সপোজার ব্যালেন্সও ভালো আছে এখানে। আবার কালারের দিকে দেখুন, ওভার স্যাচুরেটেডও না, নিউট্রাল টাইপের একটা বা ন্যাচারাল টাইপের একটা কালারে রাখার ট্রাই করে। হ্যাঁ, একটু ওয়ার্মের দিকে নেয়, হালকা একটু মানে ফেস টেস পেলে আর কি একটু গ্লো করে, বাট সেটা দেখতে কিন্তু খারাপ লাগছে না। তবে ভিভোর এই ক্যামেরা কিন্তু লো লাইটে খুব একটা সুবিধা করতে পারেনি, বিশেষ করে হেভি হাইলাইট এরিয়া ঝলসে ফেলছিল। এইখানে আর একটু ক্যালকুলেশনের সুযোগ ছিল, এমনকি ছবিতে এত লাইটেরও প্রয়োজন ছিল না, আর একটু ন্যাচারাল রাখলেই বরং ভালো লাগতো। আবার পোর্ট্রেট মোডেও আশানুরূপ বিচার দিচ্ছে, তবে আমি আশা করছিলাম 2x থাকবে কিনা, ওটা থাকলে তো খুব ভালো হতো। কম দামি অনেক ফোনে এখন দিতে শুরু করছে, তো আশা করছি ভিভো নেক্সট টাইম দিবে আর কি। বাট এর বাইরে গিয়ে আমরা রেজোলিউশন ভালোই দেখছি। আর হ্যাঁ, একটু ওই যে সফট করার প্রবণতা আছে এখানে স্ক্রিন, তবে এটা খারাপ লাগে না। বাট সেলফি লাভারদের ভালো লেগে যাওয়ার কথা এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু ভালো ডিটেইল আছে। স্ক্রিনটা এখানে আমরা কিছুটা গ্লো করতে দেখব, একটু সফট করবে। যারা কিনা আমার মতো ন্যাচারাল টোন এবং ন্যাচারাল স্কিন পছন্দ করে থাকেন সেলফিতে, তাদের কাছে এটার ছবি খুব একটা ভালো নাও লাগতে পারে। তবে যারা সেলফি লাভার, অনেকে চায় একটু দেখতে সুন্দর লাগুক এরকম টাইপের ছবি, তাদের কাছে আবার ভিভোর এই ছবি ভালো লেগে যাওয়ার কথা। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 1080p 30 fps-এ। ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে আরও একটা ভালো জায়গা আছে স্মার্টফোনের ব্যাটারি, যেখানে আমরা 6500 mAh ব্লু ভোল্ট ব্যাটারি দেখছি এবং 44 ওয়াটের চার্জার রয়েছে। তো ভাই ব্যাকআপ একদম সেই লেভেলের, এই ফোন 2 দিন চালানো যায়। মানে যদি আপনি একদম রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন, সত্যি বলতে এটা 2 দিনই আপনি চালাতে পারবেন। এসওটি পাওয়া যায় প্রায় 10 ঘন্টা প্লাস বা তারও প্লাস এরকম, কারণ এটা দিয়ে আপনি ওইভাবে হেভি প্রেশারও দিতে পারবেন না। সো আবার HD+ রেজুলেশন, সব মিলে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আবার 44 ওয়াটের চার্জিং সিস্টেমটাও এরকম প্রাইস পয়েন্টে কমেই দেখা যায়, সেটাও কিন্তু এই ফোনকে কিছুটা এগিয়ে রাখে অনেকের চাইতে। আর এটার স্পিকার কোয়ালিটি, একটা স্পিকার আছে বাট বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার এবং ফুল ভলিউমে এটা কোনো ডিস্টরশন দেয় না, সাউন্ড কোয়ালিটি ভালো। এই প্রাইস পয়েন্টের মোনো যে স্পিকার যুক্ত অন্য ডিভাইসগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এই জায়গায় কম্পিটিশনে সে কিছুটা এগিয়ে থাকবে। কিন্তু আমার মনে হয় 20,000 টাকা প্রাইস পয়েন্টের ফোনে অবশ্যই স্টেরিও স্পিকারই থাকা উচিত, সে যে ব্র্যান্ডেরই হোক না কেন। আর থাকে ভাইব্রেশন মোটর, ওইটা কিন্তু মোটামুটি আমার কাছে টাইটই মনে হয়েছে প্রাইস পয়েন্ট বিবেচনায়। বাট হ্যাঁ, সব মিলে এই ডিভাইসটার যদি আমরা মানে ফাইনালি কিছু বলতে যাই, কিছু ভালো জায়গা আছে, কিছু জায়গায় বেশ কিছুটা কমতি রয়েছে। ভালো জায়গার মধ্যে এটা বেশ সলিড বিল্ড আপনাদের কাছে মনে হবে, ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগতেই পারে, সাবজেক্টিভ ব্যাপার। তবে ব্যাটারিটা অনেক বড়সড় এবং চার্জারটা বেশ বড়, এই জায়গা ভালো করছে। ক্যামেরা পারফরমেন্স বেস ভ্যারিয়েন্ট অনুযায়ী ঠিক আছে বা ভালো করছে, কিন্তু হাইয়েস্ট ভ্যারিয়েন্টে গিয়ে আবার অ্যাভারেজ হয়ে যায়। কমপ্লেনের জায়গাগুলোতে যা থাকে সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লেটা অবশ্যই ফুল HD+ হওয়া উচিত ছিল, IPS না হলেও সমস্যা নেই। আর হচ্ছে এটাতে আরেকটু বেটার কোনো একটা চিপ দেওয়া দরকার ছিল, অন্যথায় দাম কিছুটা কম থাকা উচিত ছিল। এই হচ্ছে ভিভো Y29। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটা এবং কোন ভ্যারিয়েন্ট আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।